আপনাদের সাথে আছি আমি জ্যোৎস্না ইয়াসমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দ্বীপ সুরাদিয়ায় চলছে শুটকি উৎপাদন। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজার মানববন্ধন ও সমাবেশ। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 10 জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে স্বাধীন বাংলার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে দেখুন অন্তিক চক্রবর্তীর প্রতিবেদন। ফ্রি ইন্ডিপেন্ডেন্ট সভারেন বাংলাদেশ। পৃথিবীর বুকে একটি নতুন জাতি, একটি নতুন ভূখণ্ড, একটি নতুন পতাকার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইসব কিছু পাওয়ার পেছনে যেমন তার যোগ্য নেতৃত্ব ছিল, তেমনি ছিল 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ। 1952 থেকে 1971 এই দীর্ঘ সময় কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বাঙালির এই ত্রাণকর্তাকে। 1938 সাল থেকে 1971 সাল পর্যন্ত 17 বার জেলে যেতে হয়েছে। অদম্য সাহসী মানুষটিকে কখনো পাকিস্তানের স্বৈরশাসকরা আটকে রাখতে পারেনি। আগরতলা মামলায় ফাঁসির ষড়যন্ত্র কিংবা 71-এ প্রহসনের বিচারে ফাঁসির আদেশ হলো কেবল সাহস ও দেশপ্রেমের গুণে তিনি বারবার ফিরে এসেছেন তার জাতির কাছে, সবশেষে নিজ জন্মভূমিতে। পাকিস্তান সরকারের পরিকল্পনা মোতাবেক 25শে মার্চ 1971 সালে পাকিস্তান সেনারা বঙ্গবন্ধুকে ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে রাত 1:30টায় গ্রেপ্তার করে। জাতির পিতাকে গ্রেপ্তার করে পাকিস্তানের নির্জন কারাগারে প্রেরণ করা হয়। মুক্তিযুদ্ধের 9 মাস এই নিভৃত কারাগারে তিনি অসহনীয় নির্যাতনের শিকার হন। প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবেও তিনি মৃত্যুর প্রহর গুনেন। দীর্ঘ রক্তমাখা পথ বেয়ে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হলো বাংলাদেশ। বিজয় মুহূর্তে তিনি ছিলেন কারাগারে বন্দী। আর এটাই পৃথিবীতে প্রথম ঘটনা যে একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিজয়ের পরেও বন্দী ছিলেন শত্রুর কারাগারে। তৎকালীন বিশ্ব নেতাদের চাপের মুখে 1972 সালে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। বঙ্গবন্ধু 8ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান। বঙ্গবন্ধু 8 তারিখে ছাড়া পেলেও তিনি লন্ডনে যেতে বাধ্য হন। 10 তারিখ দিল্লিতে সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ উচ্চ পদস্থদের সঙ্গে বৈঠকে বসেন। 10ই জানুয়ারি দুপুর 1:45 বঙ্গবন্ধুকে নিয়ে ব্রিটিশ কমেট বিমানটি ঢাকা তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। আর বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি পা রাখেন নিজ মাতৃভূমিতে। সেদিন লক্ষ কোটি বাঙালি বিমানবন্দর থেকে বরণ করে নেয় তাদের প্রাণপ্রিয় নেতা শেখ মুজিবকে। পৃথিবীর বুকে লাল সবুজের পতাকার জন্মদাতা শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলা, প্রহসনের বিচারে ফাঁসির আদেশ হলো কেবল সাহস ও দেশপ্রেমের গুণে তিনি বারবার ফিরে এসেছেন এই বাংলায়। চির অম্লান, চির জাগরুক হয়ে তিনি বাংলার হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল। যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা গরি বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেরিনা, কক্সবাজার। দ্বীপ সুরাদিয়ায় চলছে শুটকি উৎপাদন। ঘরের মৌসুমে শুটকির উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় কমছে রপ্তানি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম লিপু। গভীর সমুদ্র থেকে মাছ আহরণ করে তা শুকিয়ে প্রক্রিয়াজাতকরণ করছে সোনাদিয়া দ্বীপের 3000-এরও বেশি শ্রমিক। এসব শ্রমিকদের মধ্যে অধিকাংশই মহেশখালীর বিভিন্ন স্থান থেকে সোনাদিয়া দ্বীপে আসে 6 মাসের জন্য। আমরা চুরি মাছ হই, লট্টি মাছ হই, ফাইসি মাছ হই, গুঁড়ো মাছ হই, যেখানে মাছ হই দিয়ে আমরা শীতকাল এখন সিজন আর মাছ আছে ওই তো ওই মানে হয়েছে হামাইয়েরা মানে আর পরিবারের মানে আর ওই বাড়িতে দিলাম মানে আর যাই ভাই। সম্প্রতি সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে কমে গেছে শুটকি বিক্রি। আর তো এখন দূরের মধ্যে লট্টি শুটকি আছে 10 লাখ টাকার। অন্য মাছ ফাইসে মাছ আছে, অলুয়া মাছ আছে, ভহা মাছ আছে, এর অনেক জাতের আইডিয়ামের মাছ আছে। আর তো বাসার মধ্যে চুরি মাছ আছে, তখন আছে মাছ বেশি কিনে না পারি আর মাছও কিনে না পারি। আর
টেয়া নাই আর অভাব জল আর ব্যবসা বাণিজ্য করে নিতে পারে আর তো টেয়া নাই টেয়া বগুনের বলক গিয়ে এদিকে রাজনৈতিক সমস্যা উত্তরণ না হলে এই ব্যবসায়ী অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এখানকার মাছ রপ্তানি করা হয়। তো আর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে যেভাবে এই দশ নামা হয়েছে এখানে, তো আর এটা তো আমার মনে হয় বেশি দিন টিকানো সম্ভব না। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, আর এই মাছ নিয়ে যাদের জীবিকা তারা বলছেন রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের জীবন ও জীবিকা হুমকির মুখে। তৌফিকুল ইসলাম লিপু, ভয়েস মেরিনা, সোনাদিয়া, মহেশখালী, কক্সবাজার। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পৌরসভা চত্বরে কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরছি। কক্সবাজার থেকে যুক্ত হওয়া প্রথম অনলাইন টেলিভিশন www.voicemaRINA.com। দর্শক, বিরতির পর ভয়েস মেরিনার শুক্রবারের সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ভালুকিয়ায় অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বধর্ম দেশনা ও ভূমিদান অনুষ্ঠান। বৈজন্ত বিহার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান ধর্মদেশক ছিলেন শিরানন্দ স্থবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোষালায়ন থের। ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় উল্লেখযোগ্য সংখ্যক উপাসক উপাসিকা অংশ নেন। আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহাবুদ্দিন রামুর ঈদগড়ে জনতার গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত ডাকাত শাহাবুদ্দিনের বিরুদ্ধে রামু থানায় 3টি এবং বান্দরবনের নাগিনছড়ি থানায় একাধিক মামলা রয়েছে। এবার অবরোধ মুক্ত কক্সবাজারের খবর জানাচ্ছেন ফেরদৌস আক্তার। আমি দাঁড়িয়েছি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। শেষ হলো টানা অবরোধ আর হরতাল, আবার শুরু হয়েছে যান চলাচল। এখান থেকে দূর দূরান্তের বাসগুলো ছেড়ে যাচ্ছে, কোনো রকম নাশকতা কিংবা সহিংসতার ঘটনা ঘটছে না। দূর দূরান্ত থেকে শহরের ভিতরে অভ্যন্তরীণ যান চলাচলগুলো স্বাভাবিক। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব কক্সবাজারের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এই নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাপেক্স ক্লাব অফ কক্সবাজার কলাতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার 50 জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আজ বিকেলে মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সারোয়ার কামাল। এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র 1 জিশান উদ্দিন, ক্লাবের সভাপতি মোহাম্মদ মুকিম খান, পিটিজি আলহাজ অ্যাডভোকেট আয়াসুর রহমান, ডক্টর রমিস আহমেদ, কলাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার জাহাঙ্গীর আলম, সার্ভিস ডাইরেক্টর বেলাল আহমেদ, রিলেশন ডাইরেক্টর MU হাসান তালুকদার, সার্জন আবুল বশর। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন চৌধুরী। এ সময় বক্তারা অ্যাপেক্স ক্লাবের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। প্রতিদিনের বাজার সদাই নিয়ে এবার দেখুন আরজ ফারুকের প্রতিবেদন। হরতাল অবরোধের কর্মসূচি না থাকলেও বাজারের পরিস্থিতি রয়েছে আগের মতোই। দাম কমেনি শীতকালীন সবজি ও প্রয়োজনীয় দ্রব্যের। বাজার ঘুরে দেখা গেছে ডিমের হালি 26 টাকা হলেও তা কোনো কোনো দোকানে বিক্রি হচ্ছে 28 টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগি, সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার আবহাওয়ার সর্বশেষ খবর জানাচ্ছেন শাশ্বতী বড়ুয়া।
আজ আবহাওয়ার সর্বশেষ সংবাদে বলা হয়েছে জেলার আকাশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভোররাত থেকে মধ্যরাত পর্যন্ত হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। আজ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 1:06 পূর্ণ ভাটার পর সকাল 6:47 পূর্ণ জোয়ার হবে। পুনরায় দুপুর 2:02 পূর্ণ ভাটার পর রাত 1:25 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:32 এবং সূর্যাস্ত হবে বিকেল 5:27। শেষ করব ভয়েস মেরিনা সাপ্তাহিক আয়োজন মসজিদে জেলা কক্সবাজার অনুষ্ঠান দিয়ে। সমুদ্র সৈকত পাড়ের আল ইসলাম মসজিদ নিয়ে দেখুন আব্দুল মালিক নাইমের প্রতিবেদন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার সাপ্তাহিক আয়োজন মসজিদের জেলা কক্সবাজার অনুষ্ঠানে। আজ আমরা চলে এসেছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের উর্মি মালা আসতে পড়েছে ফিরে। আর এই সৈকত পাড়ে গড়ে তোলা হচ্ছে আলিফ লাম মিম জামে মসজিদ নামে একটি মসজিদ, যে মসজিদটি সরকারি ব্যবস্থাপনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এটি নির্মাণ করা হচ্ছে। 15 শতক জমিতে এই মসজিদটি গড়ে তোলা হচ্ছে, যার দৈর্ঘ্য 68 ফুট, প্রস্থ 58 ফুট, 24 ফুট। এখানে একটি বিশাল মিনার হবে। আর এখানে একসাথে 1,500 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ থাকবে। সে সাথে এখানে অত্যন্ত আধুনিক সুবিধা সম্বলিত এই মসজিদটি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আমাদের মসজিদ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্টরা। এই মসজিদের সম্মুখভাগ থাকবে আইনাগরা, যেখান থেকে সাগরের উর্মিমালা প্রত্যক্ষ করা যায়। এটি যদি নির্মাণ হয় তাহলে এই মসজিদটি হবে দেশের সর্বপশ্চিমের মসজিদ, অর্থাৎ এই মসজিদের পর আর কোনো মসজিদ নেই। আপনারা দেখতেই পাচ্ছেন মসজিদের পর কেবল সমুদ্র আর সমুদ্র। তাই মসজিদ শুধু পর্যটকের কাছে নয়, স্থানীয়দের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে। এই মসজিদ নির্মাণের মধ্য দিয়ে একটি ইসলামী স্থাপত্য নির্মাণে আরো একটি ধাপ এগিয়ে যাবে বলে অভিমত ধর্মপ্রাণ মানুষের। 2011 সাল থেকে শুরু হওয়া 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই মসজিদে বর্তমানে নামাজ আদায়ের ব্যবস্থা আছে। এ পর্যন্ত 60 ভাগ কাজ শেষ হয়েছে। আগামী 2015 সালের মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। আমরা বলতে বলতে শেষ প্রান্তে চলে আসছি। কক্সবাজারের ইতিহাসের সাথে, কক্সবাজারের সৃষ্টির সাথে, কক্সবাজারের সভ্যতার সাথে জড়িয়ে রয়েছে মসজিদের ইতিহাস। আর কক্সবাজারের প্রতিটি বাকি রয়েছে ধর্মপ্রাণ মানুষের হাতে গড়ে ওঠা আল্লাহর ঘর মসজিদ। আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি মসজিদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভয়েস মেরিনার সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দ্বীপ সুরালিয়ায় চলছে শুটকি উৎপাদন। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার উপর হামলার প্রতিবাদে কক্সবাজার মানববন্ধন ও সমাবেশ। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।